স্তব্ধ ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩। অসহ্য ব্যথায় মাথার সাথে পিটপিট করে চোখ খুললাম আমি। নিজের অবস্থান বোঝার জন্য চোখ মুখ হালকা কুঁচকে ফোলা ফোলা চোখ নিয়ে চারপাশে নীরবে তাকাই। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পেয়ে ধীরগতিতে হালকা নাড়াচাড়া করতে নিজেকে আবিষ্কার করি বাধা অবস্থায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আমার চারপাশে। প্রথমে বিষয়টা বুঝতে আমার খানিকটা সময় লেগে যায়। পর মুহূর্তে নিচের অবস্থান বুঝতে পেরে আতঙ্কে উঠি আমি। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে শক্তভাবে, কিন্তু কেন রাখা হয়েছে তা আমি জানি না। সাথে সাথে আমার মাথার একজাক প্রশ্নের ঝুলি উদয় হয় মুহূর্তে। যেমন, আমি এখানে কেন, আমাকে এখানে কে বেঁধে রেখেছে, আমি এখানে কিভাবে আসলাম, ইত্যাদি। এমন আরো অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রচণ্ড উত্তেজনায় আমি এই মুহূর্তে বিশেষ কিছু মনে করতে পারছি না। এই প্রশ্নের প্যারাটা থেকেই গেল আমার মাথায়। নিজের প্রশ্নের উত্তর না পাওয়ার আশায় আর নিজেকে বন্দিবাসী হতে দেখে মুহূর্তে অস্থির হয়ে উঠলাম আমি। আর সেই অস্থিরতার রেশ কেটে কান্না করে বসি আমি। সাথে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে করতে বলে উঠি, হ্যালো, কেউ আছেন এখানে? আমাকে কেন এখানে বেঁধে রেখেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যেতে চাই, আমাকে যেতে দিন। কথাগুলো বলেই হু হু করে আবারও কান্না করে বসি আমি। কি করব কিছু ভেবে না পেয়ে বারবার চিৎকার করতে থাকি, কারণ আমার চারপাশের পরিবেশটা সত্যি খুব ভয়ানক আর থমথমে, গা শিউরে ওঠার মতো। চারদিকে এতটাই নিস্তব্ধ যে বারবার আমারই কান্নার আওয়াজ ভেসে আসছে প্রতিধ্বনি হয়ে। ভয়ানক আর বিদঘুটে অবস্থায় পড়ে আমি। আমার কান্নার আওয়াজ ছাড়া এই পেরাক আওয়াজও পাচ্ছি না আমি। আমার কান্নার আওয়াজ ছাড়া একটা পোকার আওয়াজও পাচ্ছি না আমি। এই মুহূর্তে কি করব কিছুই জানা নেই আমার। বারবার পরিবারের কথাই মনে হচ্ছে। আমার তাদের সাথে দেখা হবে না, দেখা হবে কি না তাও জানি না আমি। কিছুই জানি না আমি, শুধু জানি আমাকে কেউ বেঁধে রেখেছে এই অন্ধকার রুমটিতে। কান্না করতে করতে একটা সময় চুপ করে যাই আমি। এতক্ষণ উত্তেজিত হয়ে কান্নার ফলে আমার কিছুই মনে পড়ছিল না, কিন্তু এখন চুপ থাকার ফলে সবটাই স্বাভাবিক লাগলো। আমার কাছে মনে হতে লাগলো একের পর এক ঘটনা সব কটা ঠিকঠাকভাবে সবটা মনে করতে আটকে উঠলাম আমি। ভয়টা যেন মুহূর্তে আবারও আমাকে গ্রাস করলো শক্তভাবে। চোখের সামনে বেশি আসতে লাগলো সে ভয়ানক স্মৃতিচারণ। আমি মুহূর্তেই কেঁপে কেঁপে উঠি সেই সব মনে করে, কারণ আজ দুপুরে আমার সবাই একসাথে ছিলাম হৃদ খানের সামনে। উনি আমার মাথায় নিজের বন্দুকটা তাক করেছিল। তারপর আমার আর কিছুই মনে নেই, জ্ঞান হারাই আমি সেখানেই। আমার সাথে আমার পঞ্চবান্ধবীও ছিল, জিসান ভাইও ছিল। বাকিরা সবাই কোথায়? ওরা কি আমার সাথে আছে নাকি কেউ নেই আমার, নাকি ওরা কেউ নেই, আমাকে শুধু একা বেঁধে রাখা হয়েছে? এমন প্রশ্ন সাথে সাথে আবারও আমার শরীরটা নেতিয়ে পড়ছে মুহূর্তে, কারণ আমি প্রচণ্ড উত্তেজনায় বিষয়টি কোনো কারণে নিতে পারি না। সাথে আমার এতক্ষণ কান্নার ফলে মাথাটা জিম ধরে আছে, তাই গুঙ্গাতে গুঙ্গাতে হেলিয়ে পড়ি চেয়ারে বাঁধা অবস্থায়। প্রচণ্ড ঠান্ডা কিছু আমার উপর পড়ছে অনুভব করায় দৌড় ফুরিয়ে উঠি আমি। কিন্তু ওটা আর হলো কই আমার। মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়টি মনে পড়ে গেল আমার, কারণ ওটার সাথে সাথে টানতে হয় আমাকে, হাতে টান অনুভব করাই আমাকে চেয়ারের সাথে বাঁধা হয়েছে। বিষয় খেয়াল করতেই সামনে তাকাই আমি। সাথে সাথে চোখে পড়ল লাল বালতি হাতে হৃদ খানকে। ওনাকে লাল বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার। আর সাথে সাথে চিন্তার ভর করলো মাথায়, আচ্ছা উনি কি নিজের বিজনেস ছেড়ে বালতির ব্যবসা করায় নেমে গেল নাকি? আর তাই সে লাল বালতির জন্যই আমাকে ধরে বেঁধে রাখা হয়েছে এখানে, নিজের লাল বালতি আমার কাছে বিক্রি করার জন্য। আচ্ছা, লাল বালতি ছাড়া কি অন্য কোনো বালতি পাওয়া যাবে না ওনার কাছে? আজব মানুষ, উনি একটা লাল বালতি বিক্রি করার জন্য আমাকে এখানে এখানে এইভাবে ধরে বেঁধে রাখার মানে কি? আমাকে বললেই হতো, আমি না হয় আম্মুকে বলে একটা লাল বালতি কিনেই দিতাম ওনার থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও ঠান্ডা কিছু পড়ে আমার মাথার উপর। আমি ভয়ে ধরফরিয়ে উঠি সাথে সাথে। পরে নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে ছোট ছোট বরফের গুঁড়ো ডালা হয়েছে, পরপর 2 বালতি। আমি বরফে প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছি, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কাঁদুকুদু সরে বলে উঠি, নিব না আপনার লাল বালতি, জানতো। আমার এমন কথায় উনি চোখ মুখ কুঁচকে হালকা কপাল কুঁচকে আমার দিকে তাকায়। পরে একবার আমার দিকে তাকিয়ে আবারও নিজের হাতে ধরা বালতির দিকে তাকাই। ওনাকে বালতির দিকে তাকাতে দেখে আমিও সাথে সাথে ওনার হাতে থাকা বালতির দিকে তাকাই। সাথে সাথে চোখে পড়লো কালো একটা বালতি। কালো বালতি দেখে আমার কাছে এখন বিষয়টি চকমকের মতো ছিল যে উনি কালো বালতিও বিক্রি করে। তার মানে আমি আরও ভিন্ন কালারের বালতি পাবো ওনার কাছে।
তাই আমি আমার চোখ দুটো বড় বড় করে আবারও প্রশ্ন করে বসি, আপনার কাছে কালো বালতিও আছে? আমার এমন কথায় উনি কিছু বুঝতে না পেরে হাতে থাকা বালতিটার দিকে তাকিয়ে আছে। জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। সাথে সাথে আমি কেঁপে উঠে ওনার এমন আচরণে। ওনার দিকে করুণভাবে তাকাতেই উনি আমার সামনে বসে পড়েন, চেয়ারে পায়ের উপর পা তুলে। আমি ওনাকে এই রূপে বসতে দেখে ভাবান্তর হলো না আমার। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকাই ফ্লোরে ভাঙ্গা বালতির দিকে। দৃষ্টি আমার সেখানে রেখেই বলে উঠি, আমি আপনার ভাঙ্গা বালতি নিব না, আমাকে ভালো বালতি দিতে হবে। বলেই ওনার দিকে তাকাই আমি। ওনার ফেসটা তখনও ছিল স্বাভাবিক, না কোনো রাগ না কোনো কিছু। গম্ভীর মুখে বসে আছে আমার সামনে। আমাকে ওনার দিকে করুণভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আয়েশ করে বসে বলে ওঠে, লুক, তোমাকে এখানে বাধা হয়েছে মেরে ফেলার জন্য। তুমি কি মরতে প্রস্তুত আছো? আমি কাউকে মরতে গেলে তাকে কখনোই পার্সোনালভাবে জানতে চাই না, কিন্তু তোমারটা চাইছি, কারণ তুমি একটা মেয়ে। তাই তোমাকে সম্মান দেখানোর জন্য বলা আর কি। তো কি বলো? ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল মুহূর্তে। এই লোকটা কত নাম্বার পাগল হলে একটা মেয়েকে মরার অফার করে, আল্লাহ জানে। আমি রাগটা বজায় রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠি, আমার ইচ্ছে করছে আপনি নামক প্রাণীটাকে লবণের সাথে আরও বেশি মরিচের গুঁড়া মিশিয়ে এমনি এমনি গিলে ফেলতে। আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন? আপনি খারাপ মানুষ, আপনি প্রচণ্ড রকমের খারাপ মানুষ একটা। আমার এমন কথায় উনি আমার দিকে ব্রুকুচকে তাকাই, পরে রাগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমার কাছ থেকে কি আমি সার্টিফিকেট নিতে এসেছি ভালো খারাপের? আগে গুলি করি, তারপর উপরে গিয়ে হিসাব করিও কে ভালো কি খারাপ। তার আগে নয়, পরে আমাকে ভালো খারাপের সার্টিফিকেট দিতে এসো স্বপ্নে। এখন মেরে দেই আগে। ওনার কথায় দমে যায়নি, আর রাগটা যেন মাথায় চেপে বসেছে আমায়। তাই রাগে রিরি করতে করতে বলে উঠি, দেন, মেরে দেন আমাকে। আমাকে দেখলে, আপনাকে দেখলে বড্ড গা জ্বলে আমার। সাথে এই চিন্তাটাও আসে, একটা মানুষ কতটা ভয়ানক আর খারাপ চিন্তার হলে বাবার বয়সী মানুষটাকে মারতে পারে। আপনার প্রতি আমার প্রচণ্ড রকমের ঘৃণা আসে বারবার। তোমাকে কি আমি প্রেম করার জন্য বেঁধে রাখছি? বারবার তুমি ঘৃণা করার কথা শোনাচ্ছ আমায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে। উনি খানিকটা থেমে হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে আবারও আমার উদ্দেশ্য করে বলে ওঠে, দ্যাটস, আই লাইক ইউর দ্যাটস। তবে এটা অন্য কারোর জন্য তুলা রেখো, আমার জন্য না। আর তোমার ধারণা বাহির আমি খারাপ, আমি কতটা খারাপ, তাই আমাকে বারবার খারাপ বলে সম্বোধন করা বন্ধ করো। তোমার সাথে শান্তভাবে কথা বলছে বলে আমি যে শান্ত ছেলে হয়ে গেলাম সেটা কিন্তু মোটেও সত্য না। তাই অহেতুক আমাকে খেপিও না, এতে তোমার সাথে সাথে বাকিদেরও সমস্যায় পড়তে হবে। আর তো ওনাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে প্রশ্ন করে বসি, আমার পঞ্চবান্ধবী আর জিসান ভাইয়া কোথায়? আপনি কি করেছেন তাদের সাথে? আচ্ছা, ওনার এমন উত্তর আরও মাথা খারাপ হয় আমার। তাই সে মাথা খারাপ ভাবটা নিয়ে ওনাকে আবারও বলে উঠি, আচ্ছা মানে কি? তাদেরকে আমার সামনে নিয়ে আসুন। অসভ্য বাজে লোক একটা আপনি। আম অসভ্য, বাজে, খারাপ, ঘৃণা, এই চারটি শব্দ যে আমার জীবনে কতটা ভয়াবহতা সৃষ্টি করছে তা আমাকে হৃদখান বোঝায়। ভেঙে গুলিয়ে আমার মুখে এসব কথা শুনে আর নিজে ধরে রাখতে না পেরে সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে এক হাতে আমার গাল আর অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠি ধরে, পরে টকবক হয়ে ওঠার একটা দমিয়ে রাখতে না পেরে গাল চেপে ধরা হাতটা আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমার সাথে দাঁড় দেখাইতে মানা করছিলাম না? তারপরে দেখাইলি আমাকে না আঙ্গাইলে পারতিস। এবার এটাই জন্য কতটা চুকাতে হয় তোকে দেখ। বলছিলাম আমাকে রাগাস না। এবার আমি তেমে তো উঠবো, আর সেই সাথে তোকেও পুরাবো বরাবরই। যেটা না করতে চেয়েছিলাম এবার সেটা করবই আমি। বলে আমার গাল ছেড়ে দিয়ে জোরে জোরে আসিফকে ডাকতে বলতে লাগলো। আমি ওনার এই রূপে চিৎকারে দমে যাই বয়ে। তাই অশান্ত মনে শান্ত হয়ে বসে আছে ওনার সামনে। ওনার চিৎকারের সাথে সাথে হতভম্ব হয়ে দৌড়ে রুমে উপস্থিত হয় আসিফ নামক পদার্থটি। থমথমে পরিবেশ দেখে মুহূর্তে চুপসে যায় সে। আর সেই চুপসে যাওয়া ফেস নিয়ে আমাকে এক পলক দেখে আবারও তাকায় হৃদ নামক অপদার্থের দিকে। আসিফের তাকাতাকির পর্বটা চুকানোর আগেই হৃদ নামক অপদার্থের চাঁচালো কণ্ঠ আসে আমার কানে। উনি প্রচণ্ড রেগে আসিফকে কিছু একটা বলছেন করার জন্য, আর সেটা আসিফ বাধ্য ছেলের মতো শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করেন রুম ছেড়ে। 1 ঘন্টা যাবৎ জিম মেরে বসে আছি আমি। আমাকে সেই বাঁধা অবস্থায় রেখে ছেড়ে দিয়েছে এমন কিছু না, উল্টো আমাকে এক গাদা মশার কামড়ের সাথে ছেড়ে দিয়ে গেছে পাগলটা। কতটা তার সেরা পাবলিক হলে একটা মেয়েকে মশার কামড় খাওয়ার জন্য একা রেখে যায় আল্লাহ জানে। একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দিয়ে গেল না। ভাবা যায় কত বড় অপদার্থ ছেলেটা।
না, আমি তো ভাবতেই পারছি না। মাত্র ৫ টাকার জন্য আমার সাথে এতটা কিপটামি করছে হৃদ খান। মশার কামড় খাওয়াচ্ছে আমাকে। ছে! আমাকে বললেই হতো, আমি না হয় লাল বালতিটা সাথে আরো ৫ টাকা বেশি করে দিতাম। তারপর এতটা কিপটামি! সাংঘাতিক লোক তো হৃদ খান। বাপরে! আমি বাধা অবস্থায় রুমের মধ্যে বসে বসে একটা চঞ্চল দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছি। মাথাটা যেন স্থির করতেই পারছি না আমি। আমার এই অস্থিরতার কারণ হলো রাস্তায় খুঁজছি এখান থেকে পালানোর জন্য, কিন্তু আপাতত আমি সেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না রুমটিতে। কারণ রুমটি বিশাল বড় হলেও সেটি এক দরজা বিশিষ্ট, আর সেটি হৃদ খান বাহির থেকে বন্ধ করে রেখেছে। তাই আপাতত আমার পালানোর রাস্তা বন্ধ। তাই হতাশ চোখে আহত হচ্ছে বারবার। এই লোকটাকে যতটা উন্নত ভেবেছিলাম ততটা উন্নত করতে পারিনি। রুমটিতে আরও একটি দরজায় রাখতে পারলো না আমার পালানোর জন্য। ছে! কি আর উন্নতি করবে খারাপ লোকটা। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও কেউ খটখট শব্দ করে দরজা খুলে রুমে প্রবেশ করে। আমার অস্থির চোখ দুটো মুহূর্তে ছুটো ছুটো হয়ে স্থির হয় দরজার দিকে। কে রুমে প্রবেশ করছে তা দেখার জন্য ব্যক্তিটির ছায়ামূর্তিটি অনুসরণ করে উপরে তাকাতে চোখে পড়ল রীত নামক ভয়ানক প্যারাবাসীকে। একা নয়, আরো ৪-৫ জন প্যারাবাসী রয়েছে পিছনে। মানে আসিফ একজন হুজুর টাইপ লোক, অন্যজন দুজন উকিল টাইপ লোক। দেখে তো আমার সেই রকমটাই মনে হচ্ছে। যাকগে, সাথে আরো একজন বাদর টাইপ লোকও আছে কালো করে। খুব সম্ভবত নাইজেরিয়া টাইপ বডিগার্ড হবে। আহা, কি সুন্দর কালার! একদম মন জুড়ানো টাইপ, যা মনের ভিতর লেগেছে আমার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে কালো নাইজেরিয়ার বডিগার্ডটিকে পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে। আমাকে এমন করে তাকাতে দেখে হৃদ খানের চোখ দুটো হালকা কুঁচকে আমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাই ওনার কালো নাইজেরিয়ান বডিগার্ডের দিকে। পরে সেই দৃষ্টি আবারও গাড় গড়িয়ে আমার উপর নিক্ষেপ করে, আর আমি হাঁ করে তাকিয়ে আছি কালো মানিকের দিকে। যেন এই মুহূর্তেই কালো মানিক ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি আমি। আমার এমন তাকানোতে উপস্থিত সবাই আমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকায় কালো নাইজেরিয়ান বডিগার্ডের দিকে। থমথমে পরিবেশে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে কি এমন দেখছি। কিন্তু আমার এমন করে তাকানোতে পছন্দ হলো হৃদ খানের। সে আমার সামনে সোফায় আরাম করে বসে হাতের ইশারায় আমার সাদের কালো মানিককে চলে যেতে বলল। ইশারা পেয়ে সাথে সাথে রুম থেকে প্রস্থান করলো বডিগার্ডটি। সে চলে যেতেই চমকে উঠলাম আমি। কালো মানিক চলে যাচ্ছে বিষয় মেনে নিতে পারলাম না আমি। তাই দ্রুততার সঙ্গে বলে উঠি, আমার কালো মানিক। আমার এমন কথায় থতমত খেয়ে যায় সবাই। তাদের ফেস দেখে বুঝতেই পারছি আমি আমার দিকে কেমন গুলগুল চোখে তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি অপেক্ষা করে আবারও বাধা অবস্থায় দরজার দিকে উকি ঝুঁকি মারছি আমার কালো মানিককে দেখার আশায়। একটা কালারের উপর ক্রাশ খাইছি আমি। এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? কারো গম্ভীর কণ্ঠ শুনে কানে আসতেই মনোযোগ বর্ষ হলো আমার। আমি পাশ ফিরে থাকাতেই চোখে পড়ল হৃদ খানের গম্ভীর ফেস। উনি সোফায় আয়েশ করে বসে পায়ের উপর পা তোলে হাতের ইশারায় আমার সামনের লোকগুলোকে কিছু একটা ইশারা করে বসতে বলে। ওনার এমন ইশারা পেয়ে বিনা বাক্যে হুজুর আর দুজন উকিল টাইপ লোক আমার সামনে বসে পড়ে। আমি তাদেরকে আমার সামনে বসতে দেখে কৌতূহলী চোখে বারবার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছি বেটাগুলো আসলে কি করছে। উকিল দুটো কিছু পেপার কিসব লেখালেখি করছে বেশ মনোযোগ সহকারে। তাদের এমন মনোযোগ সহকারে লিখতে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে মুহূর্তেই। সাথে সাথে একজনই প্রশ্নটাও বর করে আমার মাথায়, আর সেই চিন্তার সাথে সাথে চমকে উঠলাম আমি। আল্লাহ, এই অপদার্থ বেটা আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য উকিলানি এই ব্যবস্থা করছে। আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখে এটা আমাকে বাঙ্গাল লাল বালতিও দিবে, আবার আমার বাবার সম্পত্তিও নেবে, আমাকে এতটা টাকাবে। কত বড় মাপের গুন্ডা এই হৃদ খান। বাবা চাই না, বাবা যায় না। আমি তো ভাবতেই পারছি না আমিও দেব না আমার বাবার সম্পত্তি। আর কেনই বা দেব? আমাকে তো একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দেয়নি মশার কামড় থেকে বাঁচার জন্য, আর তাকে দেব আমার বাবার সম্পত্তি? মগের মূল্যক নাকি? আমার এমন চিন্তা ভাবনার মাঝে একজন উকিল আমার দিকে কিছু পেপার এগিয়ে দিয়ে ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, এটাকে সাইন করে দিন ম্যাডাম। করবো না সাইন আমি, প্লিজ ম্যাডাম। উকিলবাবুর করুণ কণ্ঠ শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আজব প্রাণী, আমার বাবার সম্পত্তি নিয়ে যাচ্ছে একটা মানুষ জোর করে, আর তাকে আমি আমার বাবার সম্পত্তি এমনি এমনি দিয়ে দিব? মগের মূল্য পেয়েছে নাকি সবকিছু বেটা? ফাজিল জাজালো কণ্ঠে বলে ওঠে, প্লিজ কি হ্যাঁ, দেব না আমি আমার বাবার সম্পত্তি। জানতো আপনি বাবার সম্পত্তি? সব কয়টা ফাজিলের দল আমাকে ভুলিয়ে বালিয়ে আমার বাবার সম্পত্তি হাতড়াতে চাইছেন। এখন আবার আমার সামনে এমন একটা ভাব করছেন যেন জীবনে সম্পত্তি শব্দটি শুনেননি। আমি উকিলের কথা শুনে কপট রাগ দেখিয়ে বলে উঠি,
জি, বাবার সম্পত্তি। উনি আমার ভাগে সম্পত্তি হাতড়ানোর জন্য আমাকে এখানে বেঁধে রেখেছেন। আপনাদের দিয়ে পেপার সাইন করাচ্ছে আমার বাবার সম্পত্তির জন্য। আপনি জানেন না? আমার এমন কথায় মুহূর্তে সবাই থতমত খেয়ে বসে আছে। পরে ভীতু চোখে পাশে ফিরে তাকায় ঈদ খানের দিকে। উনি তখনও স্বাভাবিকভাবেই বসে আছে গম্ভীর মুখে, আর এক হাতে একটা ছোট্ট কাচের সীসা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মনোযোগ সহকারে দেখছে। সবাই ওনাকে এতটা স্বাভাবিক দেখে একটা শুকনো ডুব গেলে আবারও আমার দিকে তাকায়। পরে আমার সামনে বসে থাকা উকিলটি নিজের চুপসে যাওয়া ফেস নিয়ে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো সম্পত্তির ব্যাপার নয়, বিয়ের ব্যাপার ম্যাম। বিয়ে শব্দটি শুনেই কপাল কুঁচকে এলো আমার। কিসের বিয়ে? কার বিয়ে? জানার জন্য কপাল কুঁচকে আবারও প্রশ্ন করে বসি, বিয়ে? কার বিয়ে? আমার এমন প্রশ্নে পাশ থেকে আসিফ জটপট ছুড়ে বলে ওঠে, জি বিয়ে, ভাইয়ের বিয়ে আজ, তাই এদের এখানে আনা হয়েছে ম্যাম। কথাগুলো বলেই আবারও ঝটপট তাড়া দিয়ে উকিল দুটোকে উদ্দেশ্য করে আসিফ নামক অপদার্থটি বলে ওঠে, কি হলো, আপনারা বসে আছেন কেন? কাজ শুরু করুন, ভাইয়ের সাথে ভাবির বিয়েটা শেষ করুন তাড়াতাড়ি। ভাবি শব্দটি কানে আসতেই চমকে উঠলাম আমি। এক পলক হৃদ খানকে দেখে সাথে সাথে চোখ তুলে তাকায় আসিফের দিকে, খানিকটা কৌতূহল নিয়ে বলে ওঠে, আপনার ভাই ভাবি বিয়ে করবে বুঝি? আমার এমন কথায় ভেবাচেকা খেয়ে যায় আসিফ সহ সবাই। আমার সেদিকে বেশ একটা ভাবান্তর হলো না। আমি আছি আমার চিন্তায়। উনি আমাকে ওনার বিয়ে খাওয়ার জন্য এইভাবে ধরে বেঁধে রেখেছেন, ভাবা যায়। কিন্তু আমাকে বললেই তো হতো, আমি না হয় সবাইকে নিয়ে চলে আসতাম ওনার বিয়েতে। এইভাবে ধরে বেঁধে আমাকে বিয়ে খাওয়ার জন্য রাখার কোনো মানে আছে? আজব। আমার এমন কথা শুনে আসিফ কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে উনি মানে হৃদ খান তাতে দাঁত চেপে ধরে শিরাটাকে শক্ত করে চেপে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নোমর ওয়াট। বলে আবারও উকিলগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে, কাজ শুরু করুন দ্রুত। ওনার এমন গম্ভীর টাইপের আগে কথায় কেঁপে উঠি আমি। কেঁপে উঠে উকিল বাবু বইয়ের সিটিয়ে যাওয়া অবস্থায় আমার দিকে বয় বয় নজরে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা সুরে বলে ওঠে, ম্যাম প্লিজ সাইনটা করে দিন। সাইন করে দিলে আমার বাবার সম্পত্তি চলে যাবে না তো উকিল বাবু? না ম্যাম। সত্যি তো? জি ম্যাম। উকিলবাবুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, অবশেষে আমার বাবার সম্পত্তি তো বেঁচে গেল, এটা ভেবে আমার মনে শান্তি বয়ে গেল। আর সেই শান্তির রেশ ধরে আবারও বলে উঠি, আচ্ছা আমাকে কি সাক্ষীর জন্য সাইনটা করতে হবে নাকি? কিন্তু আপনার ভাবিকে দেখছি না কেন? আর আমার হাতটা না খুলে দিলে সাইনটা করবো কিভাবে? তাই আমাকে খুলে দেওয়া হোক। আমার কথায় আসিফ এগিয়ে এসে আমার হাতের বাঁধন খুলে দেয়। হাত ছাড়া পেতে আমি দু হাতে উপরে তুলে হুড়মুড়িয়ে উঠি। টানা কয় ঘন্টা যাবৎ আমাকে এখানে বেঁধে রেখেছেন আমি নিজেও জানি না। তাই কোমরটার সাথে সাথে শরীরটাও ম্যাচ ম্যাচ করছে আমার। চেয়ারে বসা অবস্থায় কুড়মুড়িয়ে উঠছে আমি। পা দুটি আমার ঝিম ধরায় চেয়ারের উপর দুই পা ভাঁজ করে আরাম করে বসি আমি। আমাকে এমন করতে দেখে সবাই চোখ ছোট ছোট করে করুণভাবে তাকিয়ে থাকে আমার দিকে। আমি তাদের সবার এমন দৃষ্টি অপেক্ষা করে বলে উঠি, আমার পা ব্যথা করছে এখন, সাথে আমার মুডটাও সুইমিং করছে, তাই আমি কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আপনাদের ভাইয়ের বিয়েটা খাবো, ঠিক আছে? আর সাইনটা আমি তখনই করে দেবনি, ওকে? বলেই চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে পড়ি আমি। আমাকে এমনভাবে বসতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে হৃদ খান। নিজেকে আর ধরতে না পেরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এমনি এমনি সাইনটা করবা নাকি গুলি খেয়ে সাইনটা করবে? আই সয়ার, তোমাকে শ্যুট করতে দ্বিতীয়বার ভাববো না আমি। তাই কোনো কথা না বলে জাস্ট ডু ইট। ব্যাপার দেখিয়ে ওনার এমন জাজালো কণ্ঠ শুনে খানিকটা বরকে যাই আমি। ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কলমটা হাতে নিয়ে বিনা ভাগ বয়ে সাইনটা করে দিই আমি। এই লোকের সাথে কথা বলা বেকার, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে লোকটা। বউকে ধরে না এনে অন্য একটা মেয়েকে বেঁধে রেখেছে বিয়ের সাক্ষী বানানোর জন্য। বউয়ের সাইন না নিয়ে আমাকে গুলি করে মারার হুমকি দিচ্ছে বদ লোকটা। আজব পাবলিক সব কয়টা। নিশ্চিত এই লোকের বউটাও পাগল হবে, স্বামী পাগল, বউও পাগল, আর বাচ্চাও হবে পুরা পাগল। সব কয়টা পাগলের দল। কথাগুলো ভাবতে মনের মধ্যে সুখ নামক পকেটে লাফাতে থাকে প্রচণ্ড গতিতে। আমি সেই সুখে কাতর হয়ে গাঁটটি মেরে গালে হাত দিয়ে বসে পড়ি চেয়ারে। আমার সাইন করার সাথে সাথে ঈদখানা সাইনটা করে দেয় দ্রুত। পরে আবারও কিছু ইশারা করতে হুজুর টাইপ লোকটা কিছু পড়তে শুরু করে দেয়। আমি ওনার হঠাৎ কাজে গুলগুল চোখে তাকাই। ওনার দিকে বেশ মনোযোগ সহকারে ওনার বলা কথাগুলো শুনছি কৌতূহল হয়ে গালে হাত দিয়ে। উনি নিজের মতো করে পড়াটা শেষ করে বলে ওঠে, বলো মা কবুল। কেন? বিয়ে করার জন্য মা। কাজী সাহেবের এমন কথায় মুহূর্তে আকাশ থেকে বললাম আমি, কি বলে লোক, এই বয়সে এসে আবারও বিয়ে করতে চাই? তো আমাকে? আল্লাহ, ছি ছি, কি বাজে লোক উনি।
বুড়ো বয়সে এসেও বিয়ে করতে চাই, তাই রেগে খানিকটা উঁচু সুর করে বলে উঠি, ছি, আমি আপনাকে বিয়ে করব না। জানতো আপনি আসছে বুড়ো বয়সে আমাকে বিয়ে করতে। আমার নাচুক ভঙ্গির কথায় কাজী সাহেব বেবাচাকা খেয়ে যায় মুহূর্তে। আমার কথায় কি বলবে কিছুই ভেবে না পেয়ে পাশ ফিরে থাকায় রিত খানের দিকে অসহায় দৃষ্টিতে। কাজী সাহেব তাকাতেই রিত খান দাঁতে দাঁত পেশে কটমট করে আমাকে উদ্দেশ্য করে বলল, শ্যাট আপ ইডিয়েট, কোনো কথা নয়, কবুলটা বলে বিয়েটা করো চুপচাপ। বেশি কথা বলাটা আমার পছন্দ নয়। ওনার এমন খাপছাড়া কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। এই লোক বলে কি আমাকে এই বুড়ো লোককে বিয়ে করতে? আমি সেটা মেনে নেব নাকি? তাই আমিও তেজ দেখিয়ে রেগে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, বললে হলো নাকি, আমি কিছুতেই বাবার বয়সী লোকটাকে বিয়ে করব না। আর আপনি শুনুন, আমি আপনাকে বিয়ে করব না, আমার আপনার উপর কোনো ইন্টারেস্ট নেই। এবার আপনি আসুন। বলে গাপটি মেরে বসে পড়লাম চেয়ারে। থমথমে পরিবেশ দেখে আসিফ ধীর গলায় আস্তে করে বলে ওঠে, ভাবি, ওনার সাথে আপনার বিয়ে হচ্ছে না, বিয়েটা হচ্ছে ভাইয়ের সাথে। ঈদ খানকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে। আসিফের হাতের ইশারা অনুসরণ করে ঈদ খানকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেখেয়ালিভাবে গালে হাত দিয়ে বলে উঠি, তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম বুড়ো স্বামীর হাত থেকে। ওনাকে বিয়ে করতে হবে, তাই তো? ঈদ খানকে উদ্দেশ্য করে দেখিয়ে। আমার কথায় তুমুল গতিতে মাথা নাড়িয়ে সুমতি জানায় আসিফ, যার অর্থ হ্যাঁ, তাকেই বিয়ে করতে হবে আমাকে। প্রথমে কথাটি বিশেষ গুরুত্ব না দিলে আসিফের মাথা নাড়ি সম্মতি জানানো সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। শীত খানকে বিয়ে করতে হবে ভাবতেই চেয়ার থেকে লাফিয়ে উঠি আমি, আর সাথে সাথে অবিশ্বাস্য গলায় চেঁচিয়ে বলে উঠি, কি, ওনাকে বিয়ে করতে হবে আমার? অসম্ভব। আমার এমন হঠাৎ চিৎকার করে ওঠায় মুহূর্তে সবাই ভরকে যায়, কিন্তু রিত খান তখনও স্বাভাবিকভাবেই বসেছিল সোফার উপর। থমথমে পরিবেশে সবাই আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি অপেক্ষা করে আসিফের দিকে রাগীভাবে তাকাই। আমার এমন করে তাকানোতে আসিফ খানিকটা ইতস্ত বোধ করে আমতা আমতা করে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবি, বিয়েটা তো হয়ে গেছে, শুধু কবুল বলে বাকিটা শেষ করে দিন প্লিজ। আসিফের এমন কথায় আমার রাগে যেন ঘি ডালার মতো কাজ হলো। আমাকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করা হচ্ছে, আবার বলছে আমি এমনি এমনি কবুল বলে দেব, বাকিটা শেষ করে দিতে, বেড়া ফাজিল দল। আমি আসিফের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলি, বললেই হলো নাকি, আমাকে কি পাগল পেয়েছেন যে খারাপ লোকটাকে আমি বিয়ে করব? মরে যাব, তবু এই বাজে লোকটাকে বিয়ে করব না, না না না, একদমই না। আমার এমন কথায় চারপাশে পিন পিন নীরবতা বিরাজ করছে, কারো মুখে কোনো রকম কথা নেই। সবাই চেহারার ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে, আর সেই ভয়ের কারণ হলো রিত খান। আমার এমন সব কথা শুনে উনি আমার সাথে কি করতে পারে সেটা নিয়ে হয়তো সবার এত এত চিন্তা, কিন্তু আমার এতে কোনো রকম বামান্তর হলো না। আমি মরে গেলেও ওনাকে বিয়ে করব না, তাই নিজের সিদ্ধান্ত অটল হয়ে আবারও সবার দিকে তাকাই। সবাই ভয় ভয় নজরে ওনার দিকে তাকিয়ে আছে যে উনি কি বলবেন। উনি তখনও শান্তভাবে বসে আছে, হাতে থাকা শিশিটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে। ওনার কোনো রকম হেলদুল না দেখে কাজী সাহেব শুকনো একটা ডুব গেলে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বলো মা কবুল। কাজী সাহেবের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। বলছে বিয়ে করব না, তারপরে বলছে কবুল বলতে। সত্যি লোকটা কি পাগল? আহারে, দেখে তো ভালোই মনে হচ্ছে আমার, একটা ভালো মানুষ এইভাবে পাগল হয়ে গেল। আহা, সবই কপাল। কাজী সাহেবের জন্য একরাশ কষ্ট নিয়ে দুঃখী দুঃখী পাপ নিয়ে বলে উঠি, বললাম তো বলবো না আমি, এ বিয়ে করবো না আমি। এমন কথায় পাশ থেকে রিতকান শান্ত স্বরে বলে ওঠে, তোমাকে কে বলছে বিয়ে করতে? ওনার এমন কথায় থতমত খেয়ে গেলাম আমি। সবাই বলছে বিয়ে করতে, আর উনি বলছেন কে বলছে আমাকে বিয়ে করতে? ওনার এমন গাঁজাখুরি টাইপের কথা শুনে তেজ দেখিয়ে বলে উঠি, কেন, ওনাই তো বলছে বিয়ে করতে। কি বলছে? বিয়ে করতে বলছে? তাই? কবে? কবে মানে? কিছুক্ষণ আগেই তো বললো কাজী সাহেব আমাকে। তাই? তুমি আবার জিজ্ঞেস করো তো তোমাকে এমন কিছু বলছে কিনা আমার সামনে। অ্যাঁ? না হ্যাঁ, তুমি আবার সবার কাছ থেকে জিজ্ঞেস করো আমার সামনে কে তোমাকে বিয়ের কথা বলছে। আমিও দেখতে চাই। ওনার এমন কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি। সবাই আমাকে বিয়ের জন্য বললো, আর উনি সেটা শুনলো না। আমি ওনার কথা মতো কাজী সাহেবকে বলে উঠি, আপনি আমাকে বিয়ের কথা কেন বলছেন? আমি কোনো বিয়ের কথা বলিনি মা, তোমার কোথাও ভুল হচ্ছে। কাজী সাহেবের এমন কথায় হা হয়ে গেলাম আমি। এইমাত্রই আমাকে বিয়ের কথা বলে সাথে সাথে পল্টি দেওয়া হচ্ছে, আর আমি নিজেকে দাঁড় রাখতে না পেরে কপাট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি মিথ্যা কেন বলছেন? আমাকে না এইমাত্র বললেন? তাহলে? আমার কথায় আবারও রিত খান পাশ থেকে বলে ওঠে, কেউ তোমাকে কিছুই বলেনি, তুমি মিথ্যা বলছো। কি মিথ্যা বলছি আমি কাজী সাহেব? আর আসিফ বলছে আমাকে, সেটা তো জানতেই চাইছি। কি বলছে তোমাকে? কেন, আপনি শুনুননি? কবুল বলতে বলছে আমাকে এরা। কবুল বলতে বলছে তোমায়? হ্যাঁ বলছে, কবুল বলতে বলছে আমায়।
কথাটা কি এইভাবে বলতে বলছে তোমায়? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, এইভাবে বলেনি। বলো মা কবুল, এইভাবে বলছে। তাই তোমাকে কবুল বলতে বলছে আর তুমি সুন্দরভাবে বলে দিলে? আজব, আমি কবুল বলতে যাব কেন? আমি কবুল বলিনি, আর আমি কবুল বলবোও না। কবুল বললেও তো বিয়ে হয়ে যাবে, তাই তো আমি একবারও কবুল বলিনি। আমি সব বুঝি। কাজী সাহেব কনে 8 বার কবুল বলছে, আমি 2 বার বলছি। নিন, আমি আরো একবার বলে দিলাম, বিয়েটা সম্পন্ন করেছি। ওনার এমন কথায় আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে। আমাকে আমার কথার চালে ভাসিয়ে উনি কি সুন্দর করে বিয়েটা করে নিল, আর আমি বোকার মতো ওনার কথায় নাচতে নাচতে এতগুলা কবুল বলে দিলাম। এবার সত্যি আমার কান্না পাচ্ছে ভীষণ। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কিভাবে পারলাম এমনটা করতে? বাসায় ফিরে সবাইকে কি বলবো? না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানব না। তাহলেই তো হয়। আমার সব চিন্তা ভাবনার পেছনে ফেলে আবারও তাকাই উনার দিকে। পরে জাজালো কণ্ঠে বলে উঠি, মানি না আমি এই বিয়ে। আপনি আমাকে ঠকিয়েছেন, কথার জালে জড়িয়ে বিয়ে করেছেন আমাকে। মানি না আমি এই বিয়ে। তো আমি কি করব, তুমি না মানলে? ওনার এমন খাপছাড়া কথায় রাগটা যেন আমার মাথা চেপে ধরে, আর সেই রাগের রেশ ধরে তাতে দাঁত চেপে বলে উঠি, কি করবেন মানে কি? আপনি আমার সাথে এমনটা করে বেঁচে যাবেন নাকি? কখনোই না। আপনি চিনেন আমাকে, জানেন আমি কি কি করতে পারি। আমার এমন কথায় সবাই কৌতূহল হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর হৃদ খান রুকোচকে আমার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পরে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আবার আমার দিকে নিজের দৃষ্টি স্থির করে হয়তো আমি কি কি করতে পারি সেটা জানতে চাই উনি। ওনাকে এমন অবিশ্বাস্য চোখে তাকাতে দেখে আবার আমি তেলে বেগুনে জ্বলে উঠি। আজব পাবলিক, একটা আমি আমার গুণের কথা বলছি আর সে বিশ্বাস করতে পারছে না, তাই আবারও তেজ দেখিয়ে বলে উঠি, আপনার এমন করে তাকানোতে আমার গুণগুলো মিথ্যা হয়ে যাবে না? আপনি জানেন কে আমি? না, না মা, কে তুমি? পাশ থেকে কাজী সাহেবের আদরে মাথায় কথা শুনে গাল ঘুরিয়ে তাকায় ওনার দিকে। উনি বেশ মনোযোগ সহকারে আমার দিকে তাকিয়ে আছে। ওনার উকিল দুটো তাদেরকেও আমার দিকে এতটা আগ্রহ সহিত তাকিয়ে থাকতে দেখে আমিও বেশ ইমোশনাল হয়ে পড়ি। মুহূর্তে কেউ আমাকে জানতে চায়, আমার গুণগুলো জানতে চায়। কথাটা ভাবতেই আমার মন খুশিতে চকচক করে ওঠে। এতক্ষণ কি কি হয়েছে আমি মুহূর্তে সব বলে গিয়ে আসর জমাই কাজী সাহেবের সাথে। আমি কি করে কি করতে পারি জানাতে সব আমি কি করে কি করতে পারি সেটা জানাতে চাই সবাইকে। আমি আমি খুশি হয়ে আবার ওনাদের সামনে চেয়ারে দুপা বাজ করে বসে পড়ে সাথে সাথে বলে উঠি, আপনি শুনবেন আমার গুণের কথা? হ্যাঁ মা, শুনবো, তুমি বলো। কাজী সাহেবের কথায় আমি খানিকটা ভাব নিয়ে হৃদ খানের দিকে এক পলক তাকাই। উনি তখন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল, হয়তো কি বলতে চাই সেটা শুনতে চাই। আমি ওনাকে এমন করে তাকানো দেখে আমার মনের শক্তি অনুভূতিগুলো মাথা নাড়ি দিয়ে ওঠে, আর সাথে সাথে বলতে থাকি, এই সুযোগে ঈদ খান বই দেখানো নিজের সম্পর্কে ভালো ভালো গুণ প্রকাশ করে নিজের এমন সব চিন্তা ভাবনা মনে করে স্থির করে সামনের দিকে তাকিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি জানেন আমি কি কি করতে পারি? আমার গায়ে কত শক্তি সঞ্চয় আছে, আর সেই শক্তি দিয়ে আমি আপনার টেবিলের উপর সব কিছু ফেলে দিতে পারবো, আপনার সবগুলো কাগজপত্র। জানেন আপনি? না মা। এই মা, জানেন না আপনি? ও, জানবেন কি করে? আমি তো আপনাকে বলিনি আমার সব গুণের কথা। আপনি জানেন আমাদের বাড়িতে যে বাগানটা আছে না, সেখানে অনেক বড় বড় গাছ আমি এক কুপি কেটে ফেলি। আমার গায়ে অনেক শক্তি। আর আপনি জানেন একদিন আম্মু আমার সব গুণে গুণান্বিত হয়ে আমাকে সারা বাড়িতে মারার জন্য ছুটে বেরিয়েছিল। আল্লাহ, কি সাংঘাতিক ছিল দিনটা। কোনো রকম জান বাঁচিয়েছিলাম আম্মার হাত থেকে সেদিন। কেন মারতে চেয়েছিল কেন উনি? আমি নাকি তার বড় বড় গাছ কেটে ফেলে দিয়েছি। আজব পাবলিক, আমি তো আমার শক্তিগুলো বাইরে সবার কাছে প্রকাশ করছিলাম। আম্মু লাগানো গাছগুলো কেটে, আর সবাই বুঝতে পারলো না। আর সেটাই বুঝতে পারলো না আম্মু। আহা, আমার কি কষ্ট। ইস, আপনার দেখানোর দরকার ছিল আমি কি কি কাটতে পারি সেটা। আর কি কি কাটতে পারো মা? আম্মুর বড় বড় লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছ, কচু গাছ, বেগুন গাছ, সব কয়টাকে আমি এক কোপে ফালে ফালি করতে পারি। সাথে বাইয়ার টবে লাগানো চারা গাছগুলোও আছে আমাদের বাড়িতে, ওইগুলা আমি এক কোপেই কেটে ফেলি ক্যাচ ক্যাচ শব্দ করে। মাশাল্লাহ, তুমি সর্বগুণে গুণান্বিত মা। আরে, আপনি জানেন আমি আরো অনেক কিছু পারি। আমার সব গুণের কথা শুনলে আপনি এখান থেকে নড়তেই চাইবেন না। আর আমাকে আর কথা বলতে না দিয়ে পাশ থেকে হৃদকান দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে, জাস্ট শাট আপ। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, আই সোয়ার। আমি কিন্তু এবার তোমাকে ছাড় দেব না। ওনার এমন ধমকে দমে যাওয়ার পাত্রে আমি নই, তাই আমিও নিজের মতো করে বলে উঠি,
বললেই হলো নাকি? কাজী সাহেব, আপনি ওনার কথা একদম শুনবেন না। আসলে ওনার জ্বলে আমার সব গুণের কথা শুনে। সবাই আমার গুণগুলা দেখলেই জ্বলে ওঠে। তাই ওনারও জ্বলে পড়ে যাচ্ছে ভেতরে ভেতরে। আর সেই পুরার আগুন এখন ওনার চোখে বেশি উঠেছে। তাই তো দেখছেন না আমাকে কেমন লাল লাল চোখে দেখছে। হুম, আমি বুঝি না বুঝি, আমি সব বুঝি। আসলে আমার ট্যালেন্টগুলা দামাচাপা দেওয়ার চেষ্টায় আছেন এই লোকের। আমিও আজ থামবো না। আমার সব গুণ সবার সামনে আজ প্রকাশ করেই ছাড়বো। তার আগে কোনো থামাথামি নাই। আমার কষ্টটা কেউ বুঝতে চায় না। হুম, সত্যিই মা, তোমার কষ্টগুলো দেখে আমার চোখে জল চলে এসেছে। তুমি বলো মা, আমি শুনতে চাই তোমার সর্বগুণের কথা। কাঁদো কাঁদো স্বরে কাজী বলে ওঠে। কাজী সাহেবের চোখে আমার জন্য পানি দেখে মুহূর্তে আমি আরো ইমোশনাল হয়ে পড়ি। আমার কষ্টে শোকাহত হয়ে একজন মুরব্বী মানুষ চোখে জল ফেলছেন। সত্যি আমার এত এত কষ্ট আমি কোথায় রাখবো? না, আমার রাখার কোনো জায়গা নেই। এটাও আমার একটা কষ্ট। আসলে আমি কষ্টের দেবী হয়ে গেছি। এখন সবাই আমাকে দেখলেই বলবে, ওই দেখ কষ্টের দেবী যাচ্ছে। ইস, আমার এত কষ্ট কেন? আমি দুঃখ দুঃখ ভাব নিয়ে কাঁদো কাঁদো স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আপনি কাঁদবেন না কাজী সাহেব। আপনি কাঁদলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। আসলে আমি একটু বেশি ইমোশনাল তো, তাই আমারও কান্না চলে আসবে। একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না চলে আসবে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসবো কিন্তু আমি কান্না করতে। তখন কিন্তু ওনার বাংলা লাল বালতিটাও হবে না আমার চোখের পানিয়ে। আসলে আমি অনেক কান্না করতে পারি তো, তাই। আমার এমন কথায় যেন কাজী সাহেব মুহূর্তে আরো এক ধাপ বেশি ইমোশনাল হয়ে পড়লেন। আর সেই ইমোশনাল ধাপটা রেস ধরে নিজের চোখের জল মুছতে মুছতে বলে ওঠে, মা তুমি সত্যি আমার জন্য এতটা ভাবছো? আমার আর কাঁদতে চাইবো না আমি। তুমি বলো মা, আমি শুনবো। কাজী সাহেবের কথা শেষ করার পরপরই আমি কিছু বলার আগে পাশ থেকে খারাপ লোকটা খানিকটা চেঁচিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বোথ ইউ শ্যাট আপ। আর একটা কথাও নয়। আর যদি একটা শব্দ কানে আসে, আই উইল কিল ইউ দ্যাম সো। কোনো কথা নয়। আসিফ, কাজী সাহেবকে উদ্দেশ্য করে, এটাকে বাইরে নিয়ে যা তো। বড্ড মাথা খাচ্ছে আমার। ওনার এমন রাগী দমকে মুহূর্তে দমে যাই আমি। চুপসে যাওয়া ফেস নিয়ে এক পলক ওনাকে দেখে আবারও কাজী সাহেবের দিকে তাকাই। উনি বেশ দুঃখী দুঃখী ভাব নিয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে থেকে হয়তো আমার বাকি কথাগুলো শুনতে না পেয়ে কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে। আমি ওনার মনের অবস্থা বুঝতে পেরে চেয়ারে বসা অবস্থায় সামনের দিকে হালকা ঝুঁকে বসে মুখ সাইডে এক পাশে রেখে সবার সামনে আস্তে করে বলে উঠি, কষ্ট পাবেন না কাজী সাহেব, আমি আপনাকে পরে আমার সবটা শোনাবো, প্রমিস। বলেই ঠিকঠাক করে বসি নিজের চেয়ারে। আমার এমন করে বলাতে সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আর কাজী সাহেব খুশি মনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে আমি আবারও চেঁচিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে উঠি, কাজী সাহেব, ইয়েল। আমার এমন কথায় উপস্থিত সবাই ব্যাপারচাকা খেয়ে দিল। গুলগুল চোখে আমার দিকে তাকায়। আর কাজী সাহেব আমার কথার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে প্রশ্ন করে বলে, ইয়েল কি মা? পায়ে লাগু, সালাম করলাম আর কি, শর্টকাট রাস্তা, পিএল। মাশাল্লাহ, বেঁচে থাকো মা, সর্বগুণে গুণান্বিত তুমি মা। মনটা ভরে গেছে আজ তোমার সাথে কথা বলে। আসি মা। চেয়ারে গাপ্পি মেরে বসে আছি আমি, আর আমার সামনে বসে আছে উনি, মানে দ্য ভিলেন অফ প্রীত খান। ভিলেন বললেও কম হবে। বেটা যা দাপটের লোক, উনি আমার সামনে গম্ভীর মুখে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে। আমি ওনার এমন দৃষ্টির মানে আপাতত বুঝে উঠতে পারছি না, তবে ওনাকে দেখার মনে হচ্ছে উনি আমাকে নিয়ে খুবই বিরক্ত। আর ওনার এই বিরক্তিতা প্রকাশ পাচ্ছে ওনার সুন্দর চেহারায়। বিরক্তির রেশ ধরে সে কখন থেকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই চলছে। তখন কাজী আর উকিল দুটোকে নিয়ে যাওয়ার পরপরই উনি এসে আমার সামনে চেয়ার টেনে বসে পড়ে। আর সে তখন থেকে বসে বসে আমাকে দেখেই তুলছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে আমার একটা মূর্তি বানানে উনি ঠিকঠাকভাবে না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে। আর আমার ঠেকা পড়ছে ওনার এমন দৃষ্টি পর্যবেক্ষণ করতে। তাই আমি নিজের মতো করে চেয়ারের উপর দুপা ভাঁজ করে চেয়ারটায় গা হেলিয়ে দিয়ে এক হাতে গালে হাত রেখে বেশ মনোযোগ সহকারে অন্য হাতে নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি ব্যাটার দিকে পরিবর্তন হলো কিনা দেখার জন্য, কিন্তু বরাবরই উনি কোনো হেলদোল নেই। তাই নিজের কাজের বেশ মনোযোগ হলাম। এমন একটা ভাব যেন আমার চোখের সামনে আমার হাতের নখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি ওনার এমন দৃষ্টি অপেক্ষা করে নিজের হাতে নখ দেখতে দেখতে বলে উঠি, ইস, আমার হাতের নখগুলা কি সুন্দর, প্রেমে পড়ার টাইপ। আমার পঞ্চবান্ধবীরা তো সেই ক্রাশ খেয়েছে আমার নখের উপর। ইস, এত সুন্দর নখ কিভাবে হয় মানুষের? আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম আমার নখের উপর।
কথাগুলো বলেই আবারও আর চোখে ওনাকে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে একবার কপাল কুঁচকে তাকিয়ে আছে। আমার উপর বিরক্তির জন্য ওনার চোখ মুখে এবার গোড়াগড়ি খাচ্ছে। আমি এবার ওনাকে এক পলক চোখে দেখে নিজের মতো করে বলে উঠি, ইস, আমার দামি দামি পা দুটো কি সুন্দর! আরে, আমি তো দেখিনি, আমার পাওয়ার নখগুলো কি সুন্দর! বলেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। এমন একটা ভাব যেন পার্লারে বসে আছে আমি। এবার আমি আরো কিছু বলতে যাব, তার আগে উনি আমার সামনে থেকে দাঁতে দাঁত চেপে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলো, জাস্ট শ্যাট আপ। তুমি কি জন্ম থেকে তার টাইপ, নাকি কোনো অ্যাক্সিডেন্টের ফল? তার টাইপ মানে? মানে তুমি কি জন্মসূত্রেই এমন? কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? আনবিলিভেবল! আমার তোমাকে 4 ঘন্টা সহ্য করতে জান যায় যে অবস্থা, তোমার ফ্যামিলি তোমাকে এত বছর টলারেট করেছে কিভাবে? এই, আপনি কি আমাকে কোনো রকম ভাবে অপমান করছেন না তো? আমাকে তারছেরা বলে? কোনো সন্দেহ আছে আমি পাগল? আমি জানি তুমি পাগল, আমাকে আর বলতে হবে না। আরে না, আমি বলতে যাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন নাকি আমি পাগল? কেন, তুমি নও? না, একদমই না, আমি পাগল না। তাই? পাগলরা সবসময় এই কথাই বলে আমি পাগল না। ওনার এমন কথায় কনফিউজড হয়ে বলে উঠি, সত্যি? তাহলে আমি পাগল? আমি তো সেটাই বলছি, তুমি পাগল। উনি আমাকে বারবার পাগল বলায় খানিকটা রেগে যাই আমি, তাই কপট রাগ দেখিয়ে বলে উঠি, এই, আপনি আমাকে পাগল বানাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি পাগল? মনে হওয়ার কিছু নেই, পাগলকে পাগল বলা হচ্ছে এখানে। ওনার এমন গা জ্বালানো কথায় শরীরটা আমার ফেটে যাচ্ছে রাগে। আমি রাগ কটমট করতে করতে বলে উঠি, ভালো হয়েছে আমি পাগল, আমার থেকে দূরে থাকবেন আপনি। কে বলছে আপনাকে পাগলের জন্য আসতে? এতক্ষণ শান্তভাবে বসে থাকতেও আমার কথা শুনে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠে উনি। মুহূর্তে চেয়ার থেকে উঠে শক্ত হাতে আমার ঘাল চেপে ধরে, আর অন্য হাত দিয়ে আমার চুলের মুঠি ধরে উপর দিকে তুলে চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে। আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাস দেখাস আমাকে? আমার থেকে দূরে থাকেন? তোর এই কথার কারণে তোর মতো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে। তুই তো নিজেই আমাকে ঘৃণার পাত্রী, তারপরও তুই যে আমাকে সহ্য করতে পারিস না, ঘৃণা করিস, এই কথার কারণেই তোকে বিয়ে করতে হয়েছে আমার। এবারে ঘৃণা নিয়ে বাঁচতে হবে তোকে, না তোকে মূর্তি দেব, আর না তোকে বাঁচতে। সারা জীবন তুই ছটফট করবি, এতেই শান্ত হবে আমার মন। কথাগুলো বলে খানিকটা থেমে আবারও আমাকে টেনে ধরে আমার ওনার এমন কাজে মুহূর্তে ভরকে যায়। ওনার ভয়ঙ্কর চেহারা থেকে আমি সব কিছু গুলিয়ে ফেলি। উনি আমাকে শক্ত করে চেপে ধরায় গালে আর চুলে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। মুহূর্তে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। উনি আবারও আমার চোখে ওনার দৃষ্টি স্থির করে আগের নেই বলে ওঠে, তোকে পছন্দ নয় আমার, তারপরও তোকে বিয়ে করেছি তার একটাই কারণ, তোকে নিজের হাতে শেষ করতে চাই। আমার সাথে শত্রুতা করার আগে ভাবা উচিত ছিল, তোর দাঁড়স আমি বের করব। এবার থেকে তোর সব কিছুতে বাধা হয়ে দাঁড়াবো আমি, তোকে মরণের কাঠিতে খেয়ে আনবো আমি। তুই লাইফে সব করতে পারবি, শুধু বিয়েটা ছাড়া। তোকে না আমি গ্রহণ করব, না অন্যকে গ্রহণ করতে দেব। সারা জীবন তুই এভাবেই কাটাবি, ঝটপট করতে করতে। না আমি স্বামী, আমি তোর সারা জীবন থাকবো, কিন্তু তুই ভালো লাইফ কখনোই পাবি না। কথাগুলো বলে এক প্রকার ধাক্কা মারে চেয়ারের উপর পরে আমার সামনে ঘুরে দাঁড়ায় রাগে। ধাক্কাটা এতই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে নিচে পড়ে যাই। সাথে সাথে আমি হাতের কবজিতে ব্যথা পাই। ওনার এমন আচরণে রুহ কেঁপে উঠেছে বারবার। কি করব কিছুই ভেবে পাচ্ছি না, শুধু নিঃশব্দে হেঁচকে তুলে কান্না করছি। উনি চেয়ার পড়ার শব্দ পেয়ে পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ড্রামা করা যদি শেষ হয়ে থাকে তাহলে চল, আসিফ তোকে বাসায় দিয়ে আসবে। কথাটা বলে রাগে খটমট করতে করতে উনি সামনের দিকে হাঁটতে শুরু করে দেয়, আর আমার কান্না করতে করতে ওনার পেছন পেছন ছুটতে লাগলাম। উনি আগে আগে, আমি পেছন পেছন। নিচের দিকে তাকিয়ে দু চোখের জল মুছতে মুছতে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়, সাথে সাথে আমার মাথায় বাড়ি খায় ওনার পেট। বাড়ি খাওয়ার সাথে সাথে আমি চমকে দ্রুত কদম পিছিয়ে যাই। উনি পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে অবিশ্বাস্য চোখে বলে ওঠে, আনবিলিভেবল। ভার্সিটির মাঠে বসে আছে আমি, একা বসে আছি এমনটা নয়, আমার সাথে রয়েছে আমার পঞ্চ বান্ধবীরা। সবাই একজুলি ভরপুর চিন্তা নিয়ে গালে হাত রেখে গুল করে মস্ত হয়ে বসে আছে মাঠের এক কোণে। আমার সবার এত চিন্তা ভাবনার প্রধান কারণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমাদের ভার্সিটিতে পহেলা বৈশাখের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কিছু না কিছু করতেই হবে। ভার্সিটির কমিটির সদস্যরা জানিয়ে দিয়েছে। সদস্যদের এমন গ্রাফটিক ডিসিশনে আমার ষষ্ঠ বান্ধবীরা ফেসে গেলাম ব্যাপকভাবে।
কমিটির সদস্যদের ডিসিশনে ঘোর আপত্তি আমাদের, কারণ সবার মাঝে সব গুণ থাকলেও আমাদের গুণের কোটা একদম শূন্য। তাই সবাই সবার গুণ প্রকাশ করার চেষ্টা থাকলেও আমাদের চেষ্টা শূন্যের তালিকায় পড়ে থাকে, কারণ গুণ থাকলে প্রকাশ করা যায়, কিন্তু না থাকলে কেমনি কি? আকাশ থেকে তো আর গুণ টপকে পড়বে না আমাদের মাঝে, যেটা নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত করে বেঁচে যাব। হুম আমি আর আমার পঞ্চবান্ধবীরা মিলে বিগত 2 ঘন্টা ধরে কোনো গুণ খুঁজে পাচ্ছি না আমাদের মাঝে। কি গুণ প্রকাশ করা যায় সেটা দিয়েই আমাদের এত এত চিন্তা ভাবনা। অবশেষে আমরা সবাই মিলে আজ ভার্সিটির মাঠে বসে বিগত 1 ঘন্টা যাবৎ বসে বসে চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমাদের এত এত চিন্তা ভাবনার মাঝে পাশ থেকে রূপা বলে ওঠে, দোস্ত, নাচ করলে কেমন হয় রে? রূপার এমন কথায় সবাই চোখ তুলে ওর দিকে তাকায়। রূপার কথায় কেউ কোনো রকম হেলতুল হলো না, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। তখন পাশ থেকে শিলা আমাদের সবার উদ্দেশ্যে বলে ওঠে, দোস্ত, এই গুণটা কিন্তু খারাপ না, নাচটা মনে হয় আমাদের সবার দ্বারা হবে, কি বলিস সবাই? শিলা রূপার কথায় সায় জানাতেই আমার কপাল কুঁচকে এলো। নাচ নাচের বিষয়টা খারাপ লাগছে না আমার কাছে, তবে বাকিরা কি বলে জানার জন্য সবার দিকে এক পলক তাকাই। ওদের ফেস দেখে আমি যতটা বুঝতে পারছি ওরাও আমার সাথে ব্যাপকভাবে কনফিউজড নাচের বিষয়টা নিয়ে। সবার এত এত কনফিউজ লুকটা দুগুণ বাড়িয়ে দিয়ে পাশ থেকে সাজি বলে ওঠে, হ, আমরা করবো নাচ, নাচের বুঝি না, আর তো বাতি দিলাম, আর তো বাতি দিলাম, স্টেজে উঠে করবোটা কি শুনি? সাজির এমন কথা শুনে প্রকাশিত করতে চাওয়া গুণটি মুহূর্তে চাপা পড়ে যায় একজোড়ে নিরাশায়। আমাদের এই মুহূর্তে নিরাশ হতে দেখে কনফিডেন্সের সাথে মাহি বলে ওঠে, দোস্ত, যা খবর হবে, নাচটা এবার ফিক্সড কর, এখন আর কিছু করার নেই আমাদের। শূন্য তালিকা থেকে কিছু করে বাস খাওয়াটা অনেক ভালো। দেখ, আমাদের মধ্যে বিশেষ কোনো গুণ নাই, তাই আমরা আর না পারি সবাই একসাথে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে তো পারবো আমার মনে হচ্ছে, আর সেটাই হবে নাচটা ফিক্সড সবার জন্য। মাহির এমন কথায় কনফিডেন্সে বলা কথায় মুহূর্তে আমরা অনেকটা আবেগাৎপূর্ণ হয়ে উঠি, কারণ কিছু না করে বাস খাওয়ার চেয়ে কিছু করে বাস খাওয়াটা শ্রেয়। তাই আমরা বাকি পঞ্চবান্ধবী মিলে মাহির কথায় সায় জানাই। আর যাই হোক, নিজের গুণ প্রকাশ করতে হবে সবার সামনে, তাই মনোযোগ দিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং রুমে ঘুরঘুর করছি আমি, অকারণে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছি না, তাই গম্ভীর ভাব নিয়ে চোখ টান করে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার দেখছি। গিলে খাওয়া টাইপের এমন একটা ভাব যেন কেউ ভুল করলে আমি তাকে মুহূর্তে গিলে খাবো উইদাউট সস। আমাকে এমন করে তাকাতে দেখে পাশ থেকে আম্মু ভ্রু কুঁচকে বলে ওঠে, এই, তোর কি কোনো কাজ নাই? এভাবে গুড়গুড় করছিস কেন? হ্যাঁ? আমি আম্মুর এমন কথায় গাড় ঘুরিয়ে আম্মুর দিকে তাকাই তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে তাকিয়ে থেকে গম্ভীর মুখে ভাব নিয়ে বলে উঠি, তোমাদেরকে দেখছি ঠিকঠাকভাবে কাজ করছো কিনা। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার, আর সে তেলে বেগুনের ভাবটা নিয়েই আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, আমাদের কাজ দেখতে এসেছিস তুই? সারাদিন তোকে নিয়ে একটা পাতাও ছাড়াতে পারি না, আর তুই এসেছিস আমাদের কাজ হিসাব করতে? আম্মুর এমন কথায় কপাল কুঁচকে গেল আমার। আজব পাবলিক, কাজ কাম না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে আমাকে? পাতা ছিঁড়বো? এত ব্যস্ত মানুষ আমি, আর আমাকে বলছে পাতা ছিঁড়তে? কেমন পাবলিক! আর যদি আমার পাতা না ছেঁড়া নিয়ে এত মাথা ব্যথা হয় তাহলে আমাকে আগেই বলতো, আমি ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে না হয় ওনার জন্য পাতা ছিঁড়ে বসে যেতাম। এমন সব চিন্তা ভাবনা করি আম্মুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, কাজ না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে? বললে তো আমি কাজ করি না এতদিন ধরে, বুঝি না আমি, তারপরও কেন বারবার বলো আমাকে? আচ্ছা, যখন তুমি এত করে বলছো তাহলে তোমার কাছে সব কটা পাতা ছিঁড়ে নিয়ে আসবো আমি তোমার জন্য, তুমি টেনশন করো না, কেমন? আমার এমন কথাই তেলেবেগুনে চলে ওঠে আম্মু আমার, সাথে রাগ দেখিয়ে উচ্চ স্বরে বলে ওঠে, এই, একদম আমার কাছের দিকে নজর দিবি না তুই। তোর জন্য আমি একটা কাজও ঠিক করে রাখতে পারি না। তুই কি ঠিক করে রেখেছিস? কখনো মানুষ হবি না? হ্যাঁ? আম্মুর কথা শুনে আহত হলাম আমি। আমাকে মানুষ মনে হচ্ছে না আম্মু? আল্লাহ, তাহলে আমি কে? আচ্ছা, আমি এলিয়েন নই তো? হ্যাঁ, আমি এলিয়েন হয়ে গেছি, এই জন্যই তো আম্মু আমাকে মানুষ মনে হচ্ছে না। ইস, আমি এলিয়েন, আহা কি সুখ আমার। আচ্ছা, আমার মাঝে কি এলিয়েন বিষয়ে কোনো জাদু টাদু চলে আসলো না তো? কথাটা ভাবতেই আমি চমকে উঠি, হাই হাই, আমি তো তাহলে সত্যি সত্যি মহা এলিয়েন হয়ে গেলাম। আমি এলিয়েন হয়ে গেলাম কথাটা ভাবতেই খুশিতে মন নেচে ওঠে মুহূর্তেই। আর আমি সেই নেচে ওঠা মনটা নিয়ে বুক ফুলিয়ে বাঘ নিয়ে এক পলক ভাবি। আব্বু আম্মুকে দেখে ভাব নিয়ে বলে উঠি, এলিয়েনরা কখনো মানুষ হতে পারে না? আমার এমন কথায় আম্মু আর বাবি মুহূর্তে কপাল কুঁচকে এলো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আম্মু আমার বলে ওঠে, এখানে এলিয়েন আসলো কোথা থেকে?
আম্মুর এমন কথাই আমি বাপ হয়ে বলি, কেন, সামনে তো দাঁড়িয়ে আছি আমি। আমার এমন কথায় পাশ থেকে ভাবি অবাক হওয়ার সুরে বলল, তুই এলিয়েন হলি কবে থেকে? ভাবিকে অবাক করে আমি আরো দ্বিগুণ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলে উঠি, যবে থেকে তোমাদের আমাকে মানুষ মনে হচ্ছে না, ঠিক তখন থেকেই আমি শিওর হলাম আসলে আমি মানুষ হতে পারি না, আমি একটা এলিয়েন। আমার আগে বোঝা উচিত ছিল এত গুণ সম্পন্ন মেয়ে মানুষ হতে পারে না। আমরা সবাই বলি আমি নাকি ইউনিক, একদম আলাদা টাইপের। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবটা পরিষ্কার। তুমি বলো আমাকে কি করতে হবে? আমি যেহেতু এখন এলিয়েন হয়ে গেছি, তাই আমার আরো বেশি শক্তি নিশ্চয়ই সঞ্চিত হয়েছে। তাই এখন আমি সেইগুলো সবার সামনে প্রকাশ করতে চাই। আমার কথায় আম্মু মুহূর্তেই বোকা বনে যায়, আর সেই বোকা ফেস নিয়ে আমাকে বলে ওঠে, আমি বলাতে তুই এমনি এলিয়েন হয়ে গেলি? হ্যাঁ, তুমি তো আমার এলিয়েন হওয়ার রূপটার সাথে পরিচয় করিয়ে দিলে আজ। আমার এত গুণ আমি কোথায় রাখবো বলো তো? দাঁড়াও, আমি তোমাকে আমার নতুন এলিয়েন রূপের শক্তিটা প্রদর্শন করছি। কথাগুলো বলে চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে চলছি, যেটার মাধ্যমে আমার এলিয়েন হয়ে বিষয়টা তুলে ধরতে পারবো, সাথে আমি আবার নতুন শক্তিগুলো প্রকাশ করতে পারবো। এমন সব চিন্তা ভাবনার মাঝেই চোখে পড়লো ড্রয়িং রুমের কর্নারে রাখা ফুলের টবের উপর। আমি দ্রুততার সঙ্গে গিয়ে ফুলের টবটা হাতে নিয়ে উপরে তুলতেই পিছন থেকে আম্মু চিৎকার করতে করতে বলতে থাকে, মায়া এটা ভাঙ্গিস না, তোর শক্তি দেখা হয়ে গেছে আমার। মায়া, মায়া। ঠাস। আম্মু বলতে বলতে আমি ঠাস করে ফুলের টপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে দিলাম। নিজের শক্তি প্রমাণ করতে পেরে খুশিতে চকচক করে উঠে আমি। আর সেই খুশি হওয়ার ভাব নিয়ে হাসি হাসি মুখে পিছনে ফিরতেই চোখ পড়লো আম্মুর রাগী হওয়া ফেসটার দিকে। আম্মুর আগে ফুসফুস করছে আমার দিকে তাকিয়ে থেকে। আমি আম্মুকে এমন করে তাকাতে দেখে মুহূর্তে চুপসে যাই। আমি আরো কিছু বলতে যাবো, তার আগে আম্মু পাশ থেকে জারো হাতে দৌড়ে আসতে আমার দিকে। আমি আম্মুকে জারো হাতে নিতে দেখে বউ দৌড় লাগাই বাইরের দিকে। আমাকে আর পাই কে? চলবে। মায়ের পাগলামিগুলো সত্যি অসাধারণ।